স্বৈরাচারী কেউ যেন ক্ষমতায় চেপে বসতে না পারে বললেন তারেক রহমান। সংস্কারে জোর দিলেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত, সংস্কারের উপর নির্ভর করছে জাতীয় নির্বাচন, এএফপিকে ডক্টর ইউনূস। আন্দোলনে আহতদের প্রতিনিধিদের সঙ্গে উপদেষ্টাদের বৈঠক, প্রয়োজনে চিকিৎসায় বিদেশ পাঠানোর আহ্বান বিএনপির। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। স্বৈরাচারী কেউ যেন ক্ষমতায় চেপে বসতে না পারে সেজন্য কাজ করতে হবে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর একটি হোটেলে বিএনপি ঘোষিত ৩১ দফা নিয়ে সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, ক্ষমতার ভারসাম্য রক্ষায় কেউ যেন পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারে সে বিষয়টি ৩১ দফায় রয়েছে। আইন ও বিচার বিভাগের মধ্যে ভারসাম্য, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বেকার ভাতা দেওয়ার কথা বলা হয়েছে ৩১ দফায়। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা, খাল কাটা কর্মসূচি বাস্তবায়ন এবং বাস্তবমুখী শিক্ষার কথাও বলেন তিনি। জানান, ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা হবে। রাজনীতির মূল উদ্দেশ্য ক্ষমতা নয়, জনকল্যাণ। ৩১ দফাকে সংযোজন, বিয়োজন, পরিবর্তন ও পরিমার্জন করা যাবে বলেও জানান তারেক রহমান। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতা ৫৩ বছর পার হলেও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রথা তৈরি করা যায়নি। নতুন যেসব সংস্কার প্রস্তাব এসেছে তার বেশিরভাগেরই বিএনপির ৩১ দফার সাথে মিল রয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আমাদের এই ৩১ দফায় অন্তর্ভুক্ত রয়েছে, তবে আমি সংস্কারের উদ্দেশ্যে বলতে সেটিই বুঝি যে সংস্কারের মাধ্যমে সংবিধানের কয়েকটি বাক্যের পরিবর্তন নয় শুধুমাত্র, বরং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। বাংলাদেশে স্বৈরাচারী ব্যবস্থা যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। আমরা আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চাই। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা দলমত নির্বিশেষে প্রতিটি নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে চাই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কারের গতির উপর বাংলাদেশের জাতীয় নির্বাচন নির্ভর করছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো। আজারবাইজানের রাজধানী বাকুতে জলবায়ু সম্মেলন COP29-এর সাইডলাইনে এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বাংলাদেশকে ভোটের গণতন্ত্রের দিকে নিয়ে যাওয়া হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। বলেছেন, প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই প্রতিশ্রুত নির্বাচন দিবে অন্তর্বর্তী সরকার, যাতে নির্বাচিতরা দেশ পরিচালনা করতে পারেন। সরকার, সংসদ আর নির্বাচনী বিধিমালার পাশাপাশি সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে দ্রুততম সময়ের ভেতরে একমত হওয়ার তাগিদ দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত। বাংলাদেশে অস্থিতিশীলতা নিয়ে প্রশ্নের জবাবে বলেছেন, যে কোনো সরকারই এই বিষয়ে উদ্বিগ্ন থাকার কথা। সংকট সমাধান করে একটি শান্তিপূর্ণ পরিবেশ দেশবাসীকে উপহার দেওয়ার আশাবাদও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। That's a promise that we made, that as soon as we are ready, we'll have the elections so the elected people can take over, run the country. We are the interim government, so our period should be as short as possible. It's not a question of haggling, it's not a question of negotiating, it's a question of solving. So instead of solving, we are saying, we give you this much, that's enough, you could handle it. I said, that's very humiliating for nations to come and ask for money to fix things that the problem that others cause. জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের জন্য একটি ইউনিক আইডি থাকবে। আজীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন তারা, জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। আহতদের একটি প্রতিনিধি দলের সঙ্গে ৬ উপদেষ্টার বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। বিকেল ৪:৩০টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
বৈঠক শুরুর আগেই একজন নিজেকে আহতদের সমন্বয়ক দাবি করায় সচিবালয়ে আসা বেশিরভাগ আহতরা সভা বয়কট করেন। আহতদের একটি গ্রুপকে সভা বয়কট করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে বের হতেও দেখা যায়। পরে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসেন। আহতদের পক্ষ থেকে সভায় কে কে কথা বলবেন সেই তালিকা করার পরামর্শ দেন তারা। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সভাপতিত্বে বৈঠকে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম, যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ, উপদেষ্টা মাহফুজ আলম এবং স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী মোহাম্মদ সাইদুর রহমান উপস্থিত ছিলেন। ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা যথাযথভাবে না হওয়ার ব্যাপারে সরকারের কিছু ভুল ত্রুটি ছিল বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট BLRI এর মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। উপদেষ্টা ফরিদা আক্তার আরও বলেন, এদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পেছনে শহীদদের অবদান অনেক। যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা যদি সঠিক চিকিৎসা সেবা পেতেন তাহলে শিক্ষার্থীরা ক্ষোভে রাস্তায় নামত না। এখানে সরকারের ব্যর্থতা রয়েছে বলেও স্বীকার করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, দেশের মানুষ আগে ইলিশ খাবে, তারপরে রপ্তানি। বিদেশ থেকে ডিম আমদানি এখনও শুরু হয়নি বলেও জানান এই উপদেষ্টা। ছাত্র নাগরিক অভ্যুত্থানে আহতদের মধ্যে যাদের বিদেশে পাঠানো দরকার, উন্নত চিকিৎসার জন্য তাদেরকে দ্রুত বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীর পঙ্গু হাসপাতালে আহতদের খোঁজ খবর নেওয়া ও আর্থিক সহায়তা দিতে গিয়ে কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, হাসপাতালে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হলেও অন্যান্য বিষয়ে সংকটের কথা জেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাৎক্ষণিকভাবে 5 লাখ টাকা পাঠিয়েছেন। সেই টাকা আহতদের পৌঁছে দেওয়ার জন্য এসেছিলেন তারা। বিএনপির এই সহায়তা চলমান। সালাউদ্দিন আহমেদ বলেন, হাসপাতালে আহতদের এই অবস্থা দেখার পরেও আওয়ামী লীগ কিভাবে দেশে রাজনীতি করতে চায়, এই সাহস আওয়ামী লীগ কোথায় পায়, এমন প্রশ্ন রাখেন তিনি। এ সময় তার সাথে ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা চিহ্নিত করে অতি শীঘ্র সরকারের কাছে আহ্বান জানাই তাদেরকে যেন বিদেশে প্রেরণ করা হয়। গণহত্যাকারী ফেসিবাদী আওয়ামী শাসক গোষ্ঠী শেখ হাসিনা এবং তার দোসররা, তারা এখনো, আমি মনে করি এই আজকে যদি এই হাসপাতালে যারাই দেখতে এসছেন তারা এই দৃশ্য দেখার পরে এই ফেসিবাদী শক্তি কিভাবে এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় এবং কিভাবে বাংলাদেশের রাজনীতি করার চিন্তা করে আমার মাথায় আসে না। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর অভিযোগ করেছেন, বাংলাদেশ নিয়ে প্রতিনিয়ত মিথ্যাচার করছে ভারতীয় গণমাধ্যম। দুপুরে বরিশালের পুলিশ লাইন্সে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ ব্যাপারে গণমাধ্যম কর্মীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আরও বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জনবান্ধব হতে হবে। এ লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো করার জন্য সবার সাথে আলোচনা হয়েছে বলেও জাহাঙ্গীর আলম চৌধুরী জানান। আওয়ামী গডফাদারদের হাত থেকে দখলমুক্ত 1000 কোটি টাকার ম্যানুলা হিলে এবার চোখ পড়েছে এক জামাত নেতার। মালিকদের অভিযোগ, প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে তাদের। মামলা মোকাবেলা ও দখলদারদের মোকাবেলায় নাজেহাল অবস্থা ম্যানুলা পরিবারের। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। জিইসি মোড়ের পাশে ম্যানোলা হিল, যা ম্যানোলা পাহাড় নামে পরিচিত। 1000 কোটি টাকার এই সম্পত্তির দিকে লোলুপ দৃষ্টি ভূমিদস্যুদের। সবসময় ম্যানোলা হিল পরিবারের লড়াই চলে ভূমিদস্যুদের বিরুদ্ধে। তাদের অভিযোগ, ক্ষমতার দাপটে প্রথমে এটি দখলে নিতে চেয়েছিলেন আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরী। এরপর দখলের প্রচেষ্টা চালান ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তারা ক্ষান্ত হলে জবরদখল প্রক্রিয়ায় যুক্ত হন শেখ হাসিনার ফুফাতো ভাই, স্ট্যান্ডার্ড রোজ ভিলা হাউজিং লিমিটেডের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ ও এমডি মোহাম্মদ নুরুল ইসলাম। পুলিশের সহযোগিতায় 2022 সালের 21শে জুন মধ্যরাতে ম্যানোলা হিলে তাণ্ডব চালায় গডফাদার মহিউদ্দিন বাচ্চু, মশিউর রহমান, কাউন্সিলর গিয়াসউদ্দিনের লোকজন। আমাদেরকে বলছে যে কোনো কথা বলবি না এখানে, কোনো এগুলো শেখ হাসিনার আত্মীয়, এটা বহুত প্রভাবশালী লোক, এখানে তোমাদের কথা কেউ শুনবে না, এখানে সিএমপি কমিশনারও শুনবে না, থানায় শুনবে না, কেউ শুনবে না। প্রতিদিন প্ল্যানিংয়ে আছে ওরা, কীভাবে সবসময় বাইরের লোকজন থাকে, এনি টাইম ওদের লোক 25-30-40 জন আছে। কোনো মতন চান্স পাইলে আমাদেরকে দুজনকে মেরে ফেললে ওরা ঢুকে যাবে। আবার একজন আছে বিল্ডার, ওর নাম হচ্ছে ইলিয়াস, জামাত করে,
তো সে ওর কাছে একটা রিয়েল এস্টেট ফার্ম আছে, সে একটা দলিল করছে উইথ নুরুল ইসলাম। নুরুল ইসলাম ছিল আগে স্ট্যান্ডার্ড রোজভিলা হাউসিং লিমিটেড ম্যানেজিং ডাইরেক্টর, ওর চেয়ারম্যান ছিল। এই যে চেয়ারম্যান ছিল, যার সাহসে, যার বলে এরা ঢুকছে, কাজী আকরামউদ্দিন আহমদ। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর আবারও ম্যানোলা হিল ফিরে পান মালিক সৈয়দ জিয়াদ রহমান ও নুরুল আজিম। কিন্তু এবার এ সম্পত্তিতে চোখ পড়েছে চকবাজার ওয়ার্ড জামাতের সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াসের। আওয়ামী লীগ নেতাদের সাথেও তার ঘনিষ্ঠতা রয়েছে। তার আশ্রয় প্রশ্রয়ে আবারও সক্রিয় দখলদাররা। মোহাম্মদ ইলিয়াস নামের একজন লোকজন পাঠাই আমাদেরকে বলতে, এই জায়গা আমি ওই আওয়ামী লীগের যারা ফলাইয়া চলে গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় হাজি আকরাম আর নুরুল ইসলাম, এরা থেকে নাকি কাগজ নিয়ে জামাত নামদারি চকবাজারের, ওর বাড়ি হইল বাঁশখালী, ওই পুকুরিয়া গ্রাম, চকবাজারে থাকে। আর প্রপার্টিস তার নাম। এখন সে বলতেছে কি, এখন আওয়ামী লীগের এরা থেকে আমি নিছি, আমি জায়গা দখল করব। এই আওয়ামী লীগের গুন্ডা বাহিনী এরা ইলিয়াস বলে এক লোকের সাথে যে জামাত করে, তার সাথে মিলে একটা চুক্তি করছে, যেখানে সে ইলিয়াস তাকে 1 কোটি টাকা দিয়েছে, ওরা ভাড়া তুলবে, ওরা এটা নির্মাণ করবে, তারপরে যদি কোনো একটা পার্টিকে পায় ওটা বিক্রি করবে, বিক্রি করলে টাকা ভাগাভাগি হবে। তো এটা আমি অবাক হয়ে গেলাম কি এটা কেমনে হয়। আমি তো এতদিন শুনে আসলাম কি দ্যাট জামাত চাঁদাবাজি করে না, ওখান থেকে নিশ্চিত হলাম কি দ্যাট জামাত করে। 7 নভেম্বর আরব প্রপার্টিজ লিমিটেডের এমডি মোহাম্মদ ইলিয়াসের সাথে ভূমি ব্যবস্থাপনার দলিল করেন নুরুল ইসলাম। এ বিষয়ে জানতে নুরুল ইসলামের অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি। আরব প্রপার্টিজ লিমিটেডের এমডি মোহাম্মদ ইলিয়াসকেও অফিসে পাওয়া যায়নি। না, আমি আসি কথা বলবো, আমি এমডি সাহেবের সাথে মিটিং আছে তো। আচ্ছা, সেজন্য আচ্ছা আচ্ছা, এখন মিটিং আছে যে এমডি সাহেবের সাথে। ম্যানোলা হিল মালিককে সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জিয়াউদুল কবির। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বকেয়া বেতন ও কারখানা বন্ধের প্রতিবাদে গাজীপুরে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। শ্রীপুরে এইচডিএফ অ্যাপারেলস পোশাক কারখানার শ্রমিকরা জৈনাবাজার কাউরাইত আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এতে আঞ্চলিক সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শ্রমিকদের অভিযোগ, অক্টোবর ও চলতি মাসের বেতন বকেয়া পাওনা পরিশোধ না করে হঠাৎ করে কারখানা বন্ধ করে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ। পরে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে সকাল 8টার দিকে আঞ্চলিক সড়কটি অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে শ্রমিকদের সাথে আলোচনা করে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানায়। তবে কারখানা কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। প্রায় 3 ঘন্টা পর সকাল 11টার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। সেনাবাহিনীর অধিনায়ক ও অফিসারদের শৃঙ্খলার প্রতি অধিকতর যত্নশীল হওয়ার নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে খুলনার জাহানাবাদ সেনানিবাসে সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোরের 43তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। সম্মেলনে সেনাবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং অভিযানে দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব দেন সেনাপ্রধান। নিজ নিজ কর্মক্ষেত্রে দক্ষতা অর্জনের নির্দেশনা দেন সেনাবাহিনীর উপস্থিত অধিনায়ক ও অফিসারদের। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড.এম জাহিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকার একের পর এক বিতর্কিতদের উপদেষ্টা নিয়োগ দিয়ে স্বচ্ছতা হারাচ্ছে। এতে ক্ষুব্ধ হচ্ছে ছাত্র জনতা। দুপুরে রংপুরে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাজশাহী ও রংপুর বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক কর্মী সভা হয়েছে বগুড়ায়। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম সহ অন্যরা। নাটোরের বড়াইগ্রামে ছাত্র দলের মিছিলের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রদল। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রনি। বিশ্ব ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত হয়েছে জামালপুরে। স্থানীয় ডায়াবেটিস হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, গোপালগঞ্জ সহ বিভিন্ন জায়গায় দিনটি পালন করা হয়।
ছাত্র জনতার আন্দোলনের শহীদদের স্মরণে শোক সভা হয়েছে দিনাজপুরে হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এনামুল্লাহ। কক্সবাজারের শরণার্থী শিবিরে রোহিঙ্গা শিশুদের বার্মিজ ভাষা ও মিয়ানমারের কারিকুলামে শিক্ষা কার্যক্রমের একটি ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধন হয়েছে। উপস্থিত ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। ডেঙ্গুর প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও খাল পরিদর্শন কার্যক্রম চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। উপস্থিত ছিলেন সিটি মেয়র ডাক্তার সাদত হোসেন। হবিগঞ্জে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। সকালে শহরের চৌধুরী বাজার এলাকায় বেশ কয়েকটি দোকানকে আর্থিক জরিমানা করা হয়। মোংলায় সুন্দরবনের দুবলার চরে শুরু হয়েছে ১৫০ বছরের ঐতিহ্য রাস পূর্ণিমা পূজা ও পুণ্য স্নান। নির্বিঘ্নে উৎসব উদযাপনে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড। ময়মনসিংহে ৬ দফা দাবিতে বিক্ষোভ করেছে মেডিকেল টেকনোলজিস্টরা। স্থানীয় প্রেস ক্লাবে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন, সেনাবাহিনী, জেলা প্রশাসন, পুলিশ ও বিআরটিএ। সকালে শহরের বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। স্বৈরাচারী কেউ যেন ক্ষমতায় চেপে বসতে না পারে বললেন তারেক রহমান। সংস্কারে জোর দিলেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত, সংস্কারের উপর নির্ভর করছে জাতীয় নির্বাচন, এএফপিকে ডক্টর ইউনূস। আন্দোলনে আহতদের প্রতিনিধি দলের সঙ্গে উপদেষ্টাদের বৈঠক, প্রয়োজনে চিকিৎসায় বিদেশ পাঠানোর আহ্বান বিএনপির। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।